সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টিম স্টার টেকনোলজির শিল্প উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান। শুভ সকাল, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাবনা আপু আপনাকে এবং এটিএন বাংলাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। জি, ধন্যবাদ। বাংলাদেশের সর্ববৃহৎ সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আপনি। সেই জায়গা থেকে অনুভূতিটা কেমন, এবং এই জার্নিটা আপনি যখন শুরু করেছিলেন, যে উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন, সেটা কতটুকু প্রতিস্থাপিত হয়েছে? শুকর আলহামদুলিল্লাহ, আমার যাত্রাটা যেভাবে শুরু ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এবং আমি আশা রাখি যে আমার যে লক্ষ্য সেই লক্ষ্য ইনশাল্লাহ সাকসেসফুল হবে এবং অনেকটাই সাকসেসফুল হওয়ার পথে। তো এখন কিছু কিছু জায়গা আছে যেটা গভর্নমেন্টের দায়িত্ব আছে, সেই সমস্ত জায়গায় যদি ডেভেলপ হয় তো আমরা অচিরেই আমরা একটা ভালো কিছু করব এবং আমাদের এই শিল্পটা বৃহৎ আকারে প্রতিষ্ঠিত হবে, যেটা বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অর্থনীতিতেও বড় ভূমিকা পালন করবে। বাহ, দারুণ। আমাদের দেশের গার্মেন্টস সেক্টরে এই মেশিনের ব্যবহার এবং এখানে যে চাহিদাটা আসলে কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু আপনি বলছিলেন এটা অনেকটা এগিয়েছে? চাহিদা আসলে আমরা 100% কিন্তু নির্ভরশীল ইনপুটের উপরে মেশিনারি। বাংলাদেশে মেশিনারি শিল্প খুবই কম, বাট বাংলাদেশ যে পোশাক শিল্প বলতে যে আপনার রেডিমেড গার্মেন্টস তৈরি হয় তা না, এখানে কিন্তু সুইংয়ের কাজ আছে, তারপরে আপনার এখানে ফেব্রিক্স তৈরি হয়, ডাইং হয়। তো সব কিছু মিলে এই শিল্পটার ভবিষ্যৎ খুবই ভালো এবং ডে বাই ডে ডেভেলপ হচ্ছে আমাদের শিল্পটা, আমাদের মেশিনারি শিল্প, এবং কাস্টমাররাও এটাকে খুবই একটা ভালো দৃষ্টিতে নিচ্ছে যে আমরা যে বাইরে থেকে মেশিনগুলো নিয়ে আসতাম এটা সহসায় বাংলাদেশে পাচ্ছে এবং এটার কোয়ালিটিও ভালো পাচ্ছে এবং প্রাইজের দিক দিয়েও অনেক সাশ্রয়। তো আমি মনে করি যে এই শিল্পটা যেভাবে আগাচ্ছে, তো আগামী 5 বছরে মনে হয় না যে কেউ বা বাইরে থেকে এই টেক্সটাইল শিল্পের জন্য কোনো মেশিন ইম্পোর্ট করার চিন্তা করবে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন উৎপাদন বৃদ্ধি এবং আধুনিকায়নের জন্য কি ধরনের সহযোগিতা আসলে আপনারা প্রত্যাশা করছেন? প্রথমত শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে, যে বিশ্বটা কিন্তু এটা প্রযুক্তিগতভাবে এগিয়ে চলা। তো দেখেন আমরা প্রযুক্তিগত দিক দিয়ে অনেক পিছানো, যে চ্যালেঞ্জিং যদি কোনো কিছু চিন্তা করেন যে বিশ্বটাকে যা কিছু ডেভেলপ করে প্রযুক্তি, তো এই প্রযুক্তিগত শিক্ষা কিন্তু আমাদের দেশে খুবই পিছানো। ব্যক্তিরা আছে যারা শিক্ষা ব্যবস্থাকে সেজে ঢালাবে এবং এই দেশ পরিচালনা করবে, তাদের গুরুত্ব দিতে হবে শিক্ষা পরিচালনার জন্য নতুনত্ব, যে কারিগরি শিক্ষা, যেটাকে আমরা প্রযুক্তি শিক্ষা বলি, যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে স্কুল থেকেই শুরু করা উচিত। যে একটা ছেলে যখন প্রাইমারি শেষ করবে, হাই স্কুলে উঠবে, তখন থেকেই তাকে যদি একটা সাবজেক্টের উপরে তাকে কোর্স করানো হয়, ধরেন আপনার 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করবে, অনেকেই গ্রামের ছেলে, সে দেখা গেল কলেজ লেভেল পর্যন্ত তার পড়াশোনা হয় না, বাবা মায়ের সাথে সহযোগিতা করে কৃষিকাজে। তো তখন যদি মনে করেন আমাদের প্রায় 30-40টা সাবজেক্ট আছে, প্রত্যেকটাই কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট। তো সেই সাবজেক্টের উপরে যদি এক একটা ছেলে এক একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, প্রতি বছরে 2টা সেমিস্টার সিস্টেম করে, তো 4 বছরে 10 পর্যন্ত তার 8টা সেমিস্টার হয়ে যায়। সে কিন্তু একটা বিএসসি কিংবা ডিপ্লোমার সমতুল্য তার এক্সপিরিয়েন্স চলে আসবে। তখন কিন্তু এই শিল্পগুলা আরও ডেভেলপ হবে এবং সে যদি এই দেশ শিল্পের সাথে ইনভলভ নাও হয়, বহির্বিশ্বে যে কোনো জায়গায় যাবে, তাকে কিন্তু আমরা দক্ষ একজন কারিগর হিসাবে পাঠাবো। এখন বাইরে গেলে দেখা যায় যে আসলে আমাদের দেশের ভাইয়েরা যারা জব করতে যায়, তারা যে নিম্নমানের জব করে এবং তাদের মূল্যবোধটা নাই। তো আমি মনে করি সেই ক্ষেত্রে যে আমাদের এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে আমার দেশেরও উন্নয়ন হবে এবং এই ছেলেগুলা যখন বাইরে যাবে কাজের জন্য, সরকার কিন্তু তাদের একজন মেধাবী এবং প্রশিক্ষণপ্রাপ্ত একটা লোক বাইরে পাঠাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন দেশের কোঠার দিক দিয়েও বাংলাদেশ আরও সুযোগ সুবিধা পাবে এবং অর্থনীতিতেও এরা বড় ভূমিকা রাখবে। আচ্ছা, আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো অন্য মেশিনের চেয়ে কিভাবে আলাদা? এক কথা যে আমরা যে বহির্বিশ্বের ইউরোপের যে আমেরিকান মেশিনগুলো ব্যবহার করি, সেটা আসলে আমাদের একসময় জানাই ভুল ছিল যে আসলে যে বাইরের মেশিন মানেই ভালো, বাংলাদেশের মেশিন মানে ভালো হবে না। এটার জানার কারণ একটা, যে কোনো উদ্যোক্তা ছিল না। যখন আমরা উদ্যোগ নিয়ে এটা তৈরি করি, তো আসলে মেশিন তৈরি হয়, এখানে বিভিন্ন ডিভাইস আছে, ডিভাইসগুলো কিন্তু মেশিনের সাথে যে অ্যাটাচ করা হয় সেটা সম্পূর্ণই একজন ইঞ্জিনিয়ার কিংবা দক্ষ কারিগরের কাজ। আর স্ট্রাকচার তৈরি করা যে মেটাল দিয়ে, সেটার উপরে প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আছে, আমরা সেইভাবেই করতেছি। বাট বাইরের মেশিন আমাদের মেশিন কোনো পার্থক্য নাই। পার্থক্য এদিক দিয়েই যে আপনি এটা কিন্তু সহজেই আপনি জিনিসটা পারচেস করতে পারতেছেন, আপনার সেল সার্ভিস পাচ্ছেন, কোয়ালিটি 100% ফরেন
তো এখানে আপনি আগানো যে আপনি একটা শিল্প প্রতিষ্ঠান করবেন কল্পনা করতেছেন, সেটা প্রসেসের যে সময়টা লস, তো আমাদের দেশের এই মেশিনগুলো ব্যবহার করলে আপনার সেই সময়টা লস হবে না, আপনার সেল সার্ভিসটা আপনি ভালো পাবেন এবং প্রাইজের দিক দিয়ে 50% মতো সেভ হবে। তো আপনার ওভারহেড কস্টটা চলে আসবে। আপনি একটা ইনভেস্ট করবেন, সেটা কিন্তু আপনার একটা টার্গেট থাকবে যে আমার কত বছরে রিটার্ন আসবে। তো ফরেন মেশিন দিয়ে যদি আপনি একটা ফ্যাক্টরি করেন, সেটা যদি 5 বছরের লাগে ইনভেস্ট রিটার্ন আসতে, তো আমাদের এই দেশীয় মেশিন দিয়ে আপনি করবেন, সেটা ম্যাক্সিমাম 2 ইয়ার্স লাগবে রিটার্ন আসতে। তো এখানে কিন্তু আপনি 3টা বছর আগানো এবং আপনার ইনভেস্টও 50%। তো সব দিক দিয়ে আপনি সাশ্রয় হবেন এবং এটার আপনার সেল সার্ভিস দ্রুত পাবেন, কোয়ালিটি সম্পন্ন জিনিস পাবেন। আর আপনি যে কাজে ব্যবহার করবেন সেই কাজের গুণগত মান আপনি ফরেনের মেশিন এবং বাংলাদেশের মেশিনে কোনো ডিফারেন্স পাবেন না। কারণ এখন বেশ কিছু গ্রুপ অফ কোম্পানিতে আমাদের এই বাংলাদেশের মেশিন চলতেছে এবং আমার মেশিনগুলো চলতেছে। তো আজকেও বড় একটা কোম্পানিতে মিটিং করে আসলাম, যারা আগে ফরেন মেশিন ইউজ করতো। তো আজকে আমাদের সাথে কথাবার্তা ফাইনাল করছে গ্রুপ অফ কোম্পানি, তারা আমাদের মেশিন ইউজ করবে। কারণ ইতিমধ্যে তারা বেশ কিছু গ্রুপ অফ কোম্পানিতে আমাদের এই মেশিন সম্পর্কে তারা ফিডব্যাক নিয়েছে যে আসলে এদের মেশিন শুধু কি দামেই সস্তা না কোয়ালিটি সম্পন্ন। তো তারা ফিডব্যাক নিয়ে দেখে যে আসলে টিমস্টারের মেশিন গুণগত মান এবং কোয়ালিটির দিক দিয়ে 100% ফরেনের মতো। তো তাহলে কেন আমাদের মেশিন নয়? আচ্ছা, উদ্যোক্তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা টেকসই প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে চান? হ্যাঁ, উদ্যোক্তার জন্য আমার প্রথমে পরামর্শ থাকবে যে যারা উদ্যোক্তা হতে চায় তাকে চিন্তা করতে হবে যে আসলে শিল্প অনেক, আপনি বসা সোফার উপরে এটাও কিন্তু একটা শিল্প। তো প্রত্যেকটা মানুষের চিন্তা থাকতে হবে যে আমি আসলে উদ্যোক্তা হব কোন সাবজেক্টের উপরে, কোন বিষয়ের উপরে, আমি কি নিয়ে আগাবো। সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে তাকে আগে প্রথমে জব করতে হবে, ট্রেনিং নিতে হবে, জব করতে হবে, তারপরে তার শুরু করতে হবে। কারণ আপনার ব্যাকগ্রাউন্ড যদি সাবজেক্ট ওয়াইজ না থাকে তাহলে আপনি সফলতা পাবেন না। আর সরকারের উচিত এই জন্যই যে বললাম যে টেকনিক্যাল শিক্ষাকে আরও প্রসার করতে হবে। এইভাবে যে আমাদের প্রযুক্তিগত দিক আছে 50টা সাবজেক্ট, সেরকমভাবে 50টা সাবজেক্ট ওয়াইজ সিলেবাস তৈরি করতে হবে এবং সবাই ওই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। যে উদ্যোক্তা তার চিন্তা যদি থাকে যে আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হব বাট ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো তৈরি করব, তখন সেই সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করার পরে তাকে জব করতে হবে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। জব করার পরে তার এক্সপিরিয়েন্স তৈরি হবে যে এটাকে আমি কিভাবে আরও সাস্টেনেবল করব, কিংবা সহজে আমি এটা তৈরি করতে পারবো, বাজারে ছাড়তে পারবো, কাস্টমার ভালো প্রাইজে কিনতে পারবে। তো আমি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগে ট্রেনিং করেন, পড়াশোনার পাশাপাশি প্রচুর পরিমাণে ট্রেনিং করেন, প্র্যাকটিক্যাল করেন, তারপরে একটা জব করেন, জব এক্সপিরিয়েন্স নেওয়ার পরে তারপরে আপনি উদ্যোক্তা হন, তাহলে সফলতা সহজে চলে আসবে। নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কাছ থেকে আসলে কি ধরনের সহযোগিতা পেলে কাজটা আরো ভালো করা সম্ভব? হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন। নীতি নির্ধারকই তো আসলে এই দেশটাকে ডেভেলপ করার তারা পথ অবলম্বন করবে। যে আজকে যারা আছে ধরেন শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তো আবার ব্যাংকিং খাতে যারা গভর্নর আছে, তো আসলে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে তো বাধার সৃষ্টি হয় যে যখন আপনি এক্সপোর্ট করবেন কোনো কিছু কিংবা বাইরে থেকে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি ব্যাংকের একটা যে ফ্যাসিলিটি পান যে ডলারে আপনি করতে পারতেছেন। বাট আমাদের এই শিল্পটা আমরা যখন বাংলাদেশ মার্কেটে সেল করি, আমিও কিন্তু এক্সপোর্ট করতেছি এক্সপোর্ট ফ্যাক্টরিতে, তো তখন কিন্তু আমাদের এই ফ্যাসিলিটিটা নাই। তারা আমাদের কি করতে পারে না, ব্যাক টু ব্যাক এলসি দিতে পারে না ডলারে, তখন তাদের আবার কি করতে হয় বাংলা টাকা, এটা ঝামেলা। তো ব্যাংকের যারা আছে নীতি নির্ধারক, তাদের উচিত যে এটা ফরেন সিস্টেমের মতো করা উচিত যে আমি এক্সপোর্ট ফ্যাক্টরিতে সেল করতেছি, তার মানে কি আমার এটা এক্সপোর্ট হচ্ছে। তো সেখানে আমাদের ফ্যাসিলিটি দেওয়া উচিত যে পারচেজ সিস্টেম করা। তারপরে আমরা যারা ম্যানুফ্যাকচারিং করি উদ্যোক্তা, তাদেরকে সহজেই যে আমরা যে কাঁচামালগুলো প্রয়োজন সেটা যেন আমরা বাইরে থেকে আমরা ডিউটি ফ্রি নিয়ে আসতে পারি। কারণ কি আমি যখন এই প্রোডাক্টটা সেল করব, তখন তো গভর্নমেন্ট একটা ভ্যাট পাবে, এআইটি পাবে। তাহলে আমি যদি প্রোডাক্টটা ফ্রি না আনতে পারি কাঁচামাল, তাহলে আমি ভালো প্রাইস কিভাবে দেব? কারণ যখন আমি কম প্রাইসে না দিতে পারবো, তখন কিন্তু কাস্টমার আবার সেই ফরেনে চলে যাবে। আমাদের দেশের একটা রুল আছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি যদি বাইরে থেকে কোনো মেশিনারি ইম্পোর্ট করে, সেই ক্ষেত্রে তার কোনো লাগে না, মানে আপনার ডিউটি লাগে না, সে 0% ডিউটিতে মেশিনারি করতে পারে। বাট আমাদের থেকে যখন তারা মেশিন কিনবে, তখন 15% তাকে ভ্যাট দিতে হবে। তাহলে এই ভ্যাটটা আমার দিতে হবে অথবা কাস্টমারকে দিতে হবে। আমি বলবো যে এই ভ্যাটটা 0তে করা উচিত। কারণ যখন সে বিদেশ থেকে মেশিন নিয়ে আসবে, সে 0 ভ্যাটে পাবে। তো আমি যখন মেশিন তৈরি করব, দেশ তো আমার থেকে একটা ইনকাম পাচ্ছে, এআইটি পাচ্ছে, কিংবা আমি বছর শেষে ইনকাম ট্যাক্স দিচ্ছি। তাহলে এই মেশিনটা যখন আমি 0 ভ্যাটে দেব, তখন কিন্তু সে আরও আগ্রহ তার সৃষ্টি হবে, প্রাইজে কম পাবে। আবার
সে যখন 500 কোটি টাকার মেশিন ইম্পোর্ট করবে সেই টাকাটা কিন্তু বাংলাদেশেই থাকছে। হয়তো বা আমি সেখান থেকে 200 কোটি টাকার কাঁচামাল নিয়ে আসবো, বাট আরও 300 কোটি টাকা তো সেভ থাকছে। তো আমি এইভাবেই বলবো যে ব্যাংকিং এই সিস্টেমটা সহজ করা উচিত, এবং আমরা যারা উদ্যোক্তা আছি আমাদেরকে কি কি সুযোগ সুবিধা দিলে আমরা আরও ডেভেলপ করতে পারবো সেটা সব সেক্টর থেকেই গভর্নমেন্টের ফলো আপ করা উচিত, এবং আমাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়ে টেন আপ করলে আমরা এক্সপোর্ট করতে পারবো এবং দেশের বাজারে আরও স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি, আপনাকেও ধন্যবাদ। এবং আমি আপনার এই অনুষ্ঠানের মধ্যে সবাইকেই বলবো যে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই, কারিগরি শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে, এবং বেকারত্বর হার যদি আমরা হ্রাস করতে চাই তাহলে শিল্প উদ্যোক্তাকে আরও সুযোগ সুবিধা দিতে হবে এবং মানুষকে উৎসাহিত করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।